না। আচ্ছা, আমি এই ভিডিওটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, ওইখান থেকেও দেখতে পারবে তোমরা। হুম। চ্যানেলটার নাম কি স্যার? আইসিটি টক, আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে আমার চ্যানেল। স্লো হয়ে গেল নেট, সময়টা তো এই যে এই সিম্বলটা। স্যার লিংকটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন স্যার। লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেবো না? আচ্ছা, জি স্যার। বুঝছি। এটা দিয়ে দিলাম। এখানে ঢুকলেও পাবে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে রাখলে তাহলে আর তোমার মনে করো কোনো ভিডিও দিলে পরে ক্লাসগুলি ভিডিও করে দিলে পরে ওটা তুমি দেখতে পাবে। আচ্ছা, যাও তাহলে আমরা শুরু করি। আমাদের আইসিডি টক, স্যার আমরা আইসিডি টক লিখে সার্চ দিই তাহলেই তো পাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আইসিডি আইসিডি টক লিখে দিলেই পরে পাবে। এই যে চিহ্নটা দেখে নিও, এই যে আমি যে দেখালাম, এই যে তোমার হচ্ছে। সাবস্ক্রাইব করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। দেখো, সংখ্যা পদ্ধতি রূপান্তর। আমরা যে চারটা সংখ্যা পদ্ধতি পড়তেছি, এই চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে যে চারটা সংখ্যা পদ্ধতি আছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা হিউম্যান বিং বা আমরা মানুষ যারা আছি তারা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি? ডেসিমেল। ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা হিউম্যান বিং ব্যবহার করে থাকি। বাকি যে সংখ্যা পদ্ধতিগুলি রয়েছে, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল, এই তিনটা সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় হচ্ছে কম্পিউটারে। এই তিনটা সংখ্যা পদ্ধতি ব্যবহার হচ্ছে কম্পিউটারে। তাহলে রূপান্তরটাকেও আমরা ওইভাবে ভাগ করব, রূপান্তরকেও আমরা ওই ব্যবহারে অনুসারে ভাগ করব। দেখো, ব্যবহার অনুসারে যদি ভাগ করি, সেটি হচ্ছে দশমিক সংখ্যা হতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তিনটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম এক। আমি আবার বলতেছি, দশমিক সংখ্যা পদ্ধতি হতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তিনটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম এক। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা তিনটা অঙ্ক একই নিয়মে করব। কি নিয়মে করব? একই নিয়ম। তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমে আসি যে আমরা একটা দশমিক সংখ্যা, বা তোমাকে বলা হলো তোমার এই গড় কত, বয়সের গড় কত, তুমি বললে, বা তোমার কত, এভারেজ কত, একটা সংখ্যা বললে 25.25, 25.25, বা একটা সংখ্যার কথা বললে সে সংখ্যাটি হচ্ছে 125.50। তাহলে এই যে সংখ্যাটা, এটা তো একটা অবশ্যই দশমিক সংখ্যা, বা আমাদের রিয়েল লাইফে এই ধরনের সংখ্যা আছে কি নাই? আছে। এখন কথা হচ্ছে, এই সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি, 125.25 যদি ধরো, 125.25, এই সংখ্যাটিতে কয়টি অংশ আছে? একটা আছে পূর্ণ অংশ, আরেকটা আছে দশমিকের পরের অংশ। একটা হচ্ছে পূর্ণ অংশ, আরেকটা হচ্ছে দশমিকের পরের অংশ। যেমন আমি এটাকে যদি এভাবে আমি লিখেই দেখাই, যদি লিখে দেখাই, তাহলে দেখো, সাপোজ আমরা পেইন্টে যাই, তাহলে দেখো আমি লিখলাম কত, 125.25। তাহলে এইখানে দেখো, এই যে 125, এই অংশটুকু, এটা হচ্ছে পূর্ণ অংশ, আর এইটুকু হচ্ছে দশমিক অংশ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যখন এই অঙ্কটাও করব, তো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দুইটা অংশ থাকতে পারে।
একটা আছে পূর্ণাংশ, আরেকটা আছে দশমিক অংশ। পূর্ণাংশ যখন করব, অর্থাৎ দশমিক ছাড়া যদি থাকে সেই অংশ যখন করব, তখন নিয়ম হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটিকে যে পদ্ধতিতে রূপান্তর করবে। সাপোজ তুমি দশমিক সংখ্যা দেওয়া আছে 125, এটাকে তুমি বাইনারিতে করবা, তাহলে সেই ক্ষেত্রে বাইনারির বেস দিয়ে সংখ্যাটিকে ভাগ করব। যদি অক্টালে করি তাহলে অক্টালের বেস দিয়ে ভাগ করব। যদি হেক্সাডেসিমেলে করি তাহলে হেক্সাডেসিমেলের পদ্ধতির বেস যে আছে সেই বেস দিয়ে ভাগ করব। এখন কথা হচ্ছে স্যার, ভাগ কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল শূন্য না হবে। যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল শূন্য না হবে। এটা আমি যদি ব্যাখ্যা করে বুঝাই, দেখো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যাকে যে পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে, একটু 1 মিনিট। আচ্ছা, দেখো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যাকে যে পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে সে পদ্ধতির বেস দ্বারা ক্রমাগত ভাগ করতে হবে। ততক্ষণ ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হচ্ছে। এবার প্রাপ্ত ভাগশেষ গুলোকে উল্টাভাবে অর্থাৎ ঊর্ধ্বক্রমের পাশাপাশি সাজিয়ে লিখলেই কাঙ্ক্ষিত সংখ্যা পাওয়া যাবে। এটা তুমি এটা নিয়ম আমি লিখে দিয়েছি, যদি আমরা অঙ্ক দেখি তাহলে বুঝতে সহজ হবে। এখানে একটা উদাহরণ দেখো, সাপোজ 431 এই সংখ্যাটিকে তুমি বাইনারিতে রূপান্তর করবে। কিসে রূপান্তর করবে? বাইনারি। আবার এইখানে দেওয়া হয়েছে অক্টাল, এখানে দেখানো হয়েছে হেক্সাডেসিমেল। আমি তিনটাই আলোচনা করব। তাহলে দেখো, আমাদের নিয়মে বলেছি যে সংখ্যা পদ্ধতিতে তুমি রূপান্তর করবে সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে বাইনারি বেস আমরা জানি 2। বাইনারি বেস কত? 2। এ কারণে 431 কে আমরা 2 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করব। তাহলে এই ভাগটা কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে। এই যে এখানে এসে দেখো আমরা ভাগফল শূন্য পেয়েছি, এখানে এসে ভাগফল শেষ, মানে ভাগের কাজ শেষ। এখন আমরা দেখি আসলে ভাগটা কিভাবে হলো। এই যে 431 431, 4 কে আমরা ভাগ করলে ভাগফল 2, 3 কে ভাগ করলে ভাগফল 1 থাকে, 1 থাকে 11, 11 কে ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ থাকতেছে 1। এটা আমরা বুঝছি? মানে এখানে 215 এবং এখানে 1 কিভাবে হলো? আচ্ছা, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে ভাগফল, 431 কে আমরা ভাগ করেছি, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। এরপরে আসি, 215 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। আবার 107 কে আমরা ভাগ করি 53, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। আবার 53 কে আমরা 2 দিয়ে ভাগ করলে 26 হয়, ভাগশেষ 1। এখন দেখো, এই 26 কে যদি আমরা ভাগ করি 1 আর 6 কে ভাগ করি 3, ভাগশেষ কিন্তু কিছু থাকতেছে না। ভাগশেষ যদি কিছু না থাকে সেই ক্ষেত্রে আমরা ভাগশেষ 0 লিখবো, ফাঁকা রাখবো না। যদি কোনো ক্ষেত্রে ভাগশেষ কিছু না থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? 0 লিখবো, কোনো ফাঁকা রাখবো না। আচ্ছা, তাহলে এরপরে 13 কে আমরা ভাগ করলাম, ভাগফল 6, ভাগশেষ 1। 6 কে ভাগ করলাম, ভাগফল 3, ভাগশেষ 0। 3 কে ভাগ করলাম, ভাগফল 1, ভাগশেষ 1। এখন দেখো, এই 1 এই সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে 1 হচ্ছে 2 এর চেয়ে ছোট। 1 হচ্ছে 2 এর চেয়ে ছোট, এই কারণে আমাদের ভাগ করতে পারি না, বিদায় ভাগফল 0। ভাগ করতে পারি না বিদায় ভাগফল 0। সবসময় কি 2 দিয়ে করতে হবে স্যার? আমি নিয়ম তো আগেই বললাম, এই যে আগের পাতায় দেখো, যে যে পদ্ধতি করতে বলা হয়েছে সেই পদ্ধতির বেস দ্বারা, সেই পদ্ধতির কি দ্বারা? বেস দ্বারা। তাহলে আমাদের বাইনারি বেস কত? 2। এই কারণে বাইনারি ক্ষেত্রে সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে। অক্টালে যদি করো কত বেস? রেসপন্স করো 8। 8, এই কারণে অক্টালে হচ্ছে 8 দিয়ে ভাগ। হেক্সাডেসিমেলের বেস কত? 16, এই কারণে 16 দিয়ে ভাগ। বুঝছি স্যার? জি স্যার।
আচ্ছা, তাহলে এই 1 কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, এই কারণে ভাগফল শূন্য, আর সেটাই 1 টাই ভাগশেষ রয়ে গেল। এখন দেখো আমি বলছি উল্টা দিক থেকে, উল্টা দিক থেকে নিতে হবে। তাহলে প্রথমে 1 আসবে, 1 তারপর 0 1 তারপর 0 1 1 1 1, দেখো এই যে 1 1 0 1 0 1 1 1। এখানে দুইটা শব্দ আছে, দেখো একটা হচ্ছে MSB আর একটা হচ্ছে LSB। MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ একটা সংখ্যার ভিতরে অনেকগুলি অঙ্ক থাকতে পারে বা বিট থাকতে পারে, সেই বিটগুলির ভিতরে যে বিটের পজিশন সবচেয়ে বেশি সেটিকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর যে বিটের পজিশন সবচেয়ে কম সেটিকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে দেখো এই এই কথা বলতেছো কেন? চৌধুরী আল মাহিয়ান। কথা বলো না। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এর পজিশন সবচেয়ে বেশি। যেমন তুমি দেখো এই যে 431 এই সংখ্যাটিতে 1 টা হচ্ছে এককের গড়, 3 টা হচ্ছে দশকের গড়, 4 টা হচ্ছে শতকের গড়। তার মানে এই 4 এর পজিশন সবচেয়ে বেশি, তার মানে এই সংখ্যায় MSB হচ্ছে 4, LSB হচ্ছে 1। তাহলে আমাদের যে সংখ্যাটা রূপান্তর করে পেলাম, এই যে এই বিটটা হবে MSB আর এই বিটটা হবে LSB, এই কারণে সিকোয়েন্স অনুসারে হবে প্রথমে 1 1 0 1 0 1 1 1 1। এটা হচ্ছে 431 এই সংখ্যাটির বাইনারি মান। বুঝতে পেরেছি স্যার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসি অক্টালে। অক্টালে যদি আমরা রূপান্তর করি, 431 কে আমরা 8 দিয়ে ভাগ করে, যেমন 4 কে তো যায় না। শেষ পজিশনে স্যার যে লাস্টে 3 কে 2 দ্বারা ভাগ করার পর 1 ছিল, তারপর এটা বুঝে নিই স্যার। আচ্ছা, 3 কে 2 দ্বারা ভাগ করে এটা ভাগফল 1 ভাগশেষ 1। এই 1 কে 2 দিয়ে ভাগ করা যায় না বিধায় ভাগফল শূন্য। এই 1 কে 2 দিয়ে ভাগ করা যায় না বিধায় ভাগফল কি? শূন্য। আর যা ভাগ করা যায় না তাই হচ্ছে ভাগশেষ। আমি আমি ইয়ে দেখাই, পেইন্টে করে দেখাই, এখানে লিখে দেখাই। দেখো আমি হচ্ছে এখানে হচ্ছে 2 আছে, এখানে 2 আর এখানে 1। এখানে এখন 1 কে কি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে? না স্যার। এই কারণে ভাগফল শূন্য, ভাগফল শূন্য। ঠিক আছে, তাহলে ভাগফল যদি শূন্য হয় তাহলে এখানে কি হবে? শূন্য হবে। জি স্যার, জি। আচ্ছা, তাহলে এখানে যদি আমি দেই, তাহলে এখানে বিয়োগ করলে 1 থেকে 0 চলে গেলে এখানে কত থাকবে? 1 থাকবে স্যার। এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, আবার যদি মনে করো, সাপোজ মনে করো এটা হচ্ছে 5 আর এখানে তুমি ভাগ করতেছো হচ্ছে 8 দিয়ে। সেম, যেহেতু 5 8 এর চেয়ে ছোট, কাজে ভাগ করা যাবে না, ভাগফল শূন্য। এখানে থাকবে 0, এইখানে হচ্ছে 5। বুঝছি স্যার? যে কোশ্চেন করছিল সে বুঝতে পারছো এখানে কিভাবে 5 হলো ভাগশেষ? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আসি। স্যার হ্যাঁ বলো। স্যার এমএসবি আর এলএসবি টা আরেকবার বুঝাবেন? আচ্ছা, এমএসবি এলএসবির বিষয়টা হচ্ছে, দেখো এই যে তুমি এইখানে দেখো এই 4 এর পজিশন কত? এটা কি এককের ঘরে না দশকের ঘরে না শতকের ঘর? এই সংখ্যাটা শতক, তার মানে এর পজিশন সবচেয়ে বড় না, সবচেয়ে বেশি পজিশনে আছে না। আর এই 1 এর পজিশন কি এককের গড়, তার মানে এর পজিশন সবচেয়ে কম, স্থানীয় মান। এই স্থানীয় মানকেই বোঝানো হয়েছে এমএসবি দিয়ে। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, যার পজিশন সবচেয়ে বেশি। আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, যার পজিশন সবচেয়ে কম। এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এমএসবি মানে হচ্ছে মোস্ট। এমএসবি উপরে হওয়ার কথা ছিল না স্যার, কারণ 215 থেকে তো 1 ছোট না স্যার। না, 215 তো হচ্ছে ভাগফল আর 1 হচ্ছে ভাগশেষ। আমরা যে সংখ্যাটা পাবো
সেই সংখ্যাটা হচ্ছে ভাগশেষ থেকে। কোন থেকে? এই যে ভাগশেষ গুলি, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এই ভাগশেষ গুলি, এগুলি হচ্ছে ভাগশেষ। এগুলি হতে আমার এমএসবি এলএসবি হবে, এই ভাগফল থেকে কিন্তু না। এই যেগুলো হচ্ছে ভাগফল, এই এই পাশের গুলা, এগুলো হচ্ছে ভাগফল। আর এই যে মাইনাস দিয়ে যেগুলা দেখানো হয়েছে বা ডট হাইপেন দিয়ে দেখানো হয়েছে যেটা, এগুলি হচ্ছে ভাগশেষ। এখন এই ভাগশেষ গুলির মধ্যে তুমি যদি প্রথমে এটা লেখলা 1 1 1 1 1 1 1 1 তারপরে হচ্ছে 0 1, অর্থাৎ এখানে কিন্তু আমি সংখ্যা কিন্তু এমএসবি এটা ধরছি, এরপরে এটা নিয়েছি, তারপরে এটা নিয়েছি, তারপর এটা নিয়েছি, তারপর এটা নিয়েছি, তারপর এটা। তুমি যদি উল্টা করো, অর্থাৎ তুমি যদি এইখান থেকে শুরু করো 1 1 1 1 0 1 0 1 1, তাহলে কিন্তু সংখ্যা মান এক আসবে না, ভিন্ন হবে। সংখ্যার মান কি হবে? ভিন্ন হবে। সেটা বোঝানোর জন্য হচ্ছে এমএসবি টা হচ্ছে নিচে। এখানে কি সবসময় এমএসবি নিচে হবে স্যার? হ্যাঁ, এই ক্ষেত্রে সব সময় এমএসবি নিচ থেকে পাবো আমরা, অর্থাৎ এই পদ্ধতিতে এমএসবি টা সব সময় আমরা কোথা থেকে পাবো? নিচ থেকে পাবো। নিচ থেকে। আচ্ছা, এরপরে অক্টালের ক্ষেত্রে দেখি। একটু স্যার, 431 এর দিকে 10, তারপরে এইদিকে 2, এগুলো এখনো তো শেষ করি নাই স্যার, আমি একটা একটা শেষ করি না। আচ্ছা, অক্টালেরটা 3টা এক হচ্ছে শেষ করে তারপরে এই রেজাল্টের আমরা আসবো। দেখো এখানে আর একটু বলে নেই, এই 431 এই সংখ্যাটা কি সংখ্যা পদ্ধতি? ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেহেতু কোশ্চেন করছো। ডেসিমেলের বেস 10, এই কারণে এখানে 10 হয়েছে। আর আমরা এখানে রূপান্তর করেছি বাইনারিতে, এই কারণে বাইনারি ভিত্তি হচ্ছে 2, এই কারণে এখানে 2 দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, অক্টালে যদি আসি 431, একে আমরা ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে ভাগ করলে 53 হচ্ছে। কত হচ্ছে? 53। ভাগশেষ 7 থাকতেছে, ভাগশেষ 7, ভাগশেষ কত? 7। আবার 53 কে ভাগ করো, 6 8 48, তাহলে ভাগফল 6, ভাগশেষ থাকতেছে 5। এখন 6 কে তো আর 8 দিয়ে ভাগ করা যায় না, এ কারণে ভাগফল 0, আর 6টা হচ্ছে ভাগশেষ। তাহলে এটা হবে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে আগে আসবে 6 5 7। তাহলে 431 কে আমরা যদি এটা ডেসিমেল হয়, অক্টালে আমরা পাচ্ছি 657। 431 কে আর যদি আমরা অক্টালে রূপান্তর করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 657। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরে আসি লাস্ট অফ অল হেক্সাডেসিমেলে রূপান্তর। হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদের বেজ হচ্ছে 16, 16 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 16 দিয়ে ভাগ করব। তাহলে 43 কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, 431 তো আমাদের দরকার নেই, প্রথমে 43 কে আমরা ভাগ করি, 16 দুগুণে 32, এই কারণ হচ্ছে 2, আর 32 চলে গেলে থাকে হচ্ছে 11, এর সাথে 1 মিলে 111 হয়। 111 এর সাথে আমি যদি 16 দিয়ে ভাগ করি, 6 বার যায়, 6 16 96, তার মানে ভাগফল হচ্ছে 26। ভাগফল কত? 26। আর ভাগশেষ থাকতেছে হচ্ছে 15। কত থাকে? 15। দেখো 111 থেকে 96 বাদ দিলে 15 থাকে, এ কারণে এখানে আমি 15 লিখেছি। কিন্তু তুমি যদি এখানে 15 লেখো, 15 লিখলে অবশ্যই তোমাকে এফ লিখতে হবে। অবশ্যই কি লিখতে হবে? এফ। কেন লিখতে হবে স্যার? কারণ আমরা জানি হ্যাঁ, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ডেসিমেলে মান যদি 15 হয়, সেটাকে আমরা এফ বলি। সেটাকে আমরা কি বলি? এফ বলে থাকি। এ কারণে আমরা এখানে এফ লিখবো। অবশ্যই এফ লিখবো। কেউ যদি 15 না লিখে সরাসরি এফ লিখে তারপরেও হবে, এটা বেটার হবে। আর যদি কেউ 15 লিখো, অবশ্যই এফ লিখতে হবে। অবশ্যই কি লিখতে হবে? এফ লিখতে হবে। আচ্ছা, এরপরে আসে 26 কে 10 দিয়ে 16 দিয়ে ভাগ করলে একবার যায়, ভাগশেষ 10 থাকে, এই কারণে এখানে 10 লিখলাম। 10 এর পরিবর্তে আমরা কি লিখবো? এ লিখবো। কি লিখবো? এ। আচ্ছা, এরপর 1 কে তো আর ভাগ করা যায় না, এই কারণে ভাগফল 0, ভাগশেষ 1। তাহলে ফাইনালি কি থাকতেছে? 1 এ এফ। 1 এ এফ, এটা হচ্ছে হেক্সাডেসিমেল মান। তাহলে আমরা 3টা রূপান্তর করলাম, 3টা অঙ্ক করলাম। এখানে কয়টা অঙ্ক করলাম? 3টা। 3টার জন্য একই নিয়ম, 3টার জন্য হচ্ছে একই নিয়ম। বাইনারিতে করার জন্য 2 দিয়ে ভাগ করব, অক্টালে করার জন্য 8 দিয়ে ভাগ করব, হেক্সাডেসিমেলে করার জন্য 16 দিয়ে ভাগ করব।
তাহলে আমরা যদি ফাইনাল রেজাল্টটা দেখি 431, এটা হচ্ছে ডেসিমেলের কারণে এখানে 10, এটা হচ্ছে বাইনারি মান এই কারণে এটা হচ্ছে 2, এটা হচ্ছে অক্টাল মান এই কারণে 8, এটা হচ্ছে হেক্সাডেসিমেল মান এই কারণে হচ্ছে 16। স্যার বুঝছি? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক লিখে রাখেন। একটা সংখ্যা হচ্ছে 150, 199 আর হচ্ছে 250, তিনটা সংখ্যা লিখে রাখেন। 150, 199 আর হচ্ছে 250, এই তিনটা সংখ্যাকে আপনারা তিনটা পদ্ধতিতেই রূপান্তর করবেন। অর্থাৎ এখানে আমি যেমন 431 কে বাইনারিতে রূপান্তর করে দেখিয়েছি, অক্টালে রূপান্তর করে দেখিয়েছি, হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখিয়েছি, ঠিক অনুরূপ ভাবে আপনারাও 150 এটাকে বাইনারিতে করবেন, অক্টালে করবেন, হেক্সাডেসিমেলে করবেন। 199 এটাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল তিনটাতেই করবে। এরপর হচ্ছে 250, সেই সংখ্যাটিকেও বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করবে। তাহলে টোটাল অঙ্ক হবে 9টা। কয়টা অঙ্ক হবে? 9টা অঙ্ক। এই 9টা অঙ্ক হচ্ছে হোমওয়ার্ক। স্যার কোথায় জমা দিব? আচ্ছা, আপনারা করে গ্রুপে পোস্ট করবেন, আমি দেখব। ঠিক আছে? কিন্তু আমার তো সমস্যা, আমি এখনো গ্রুপের মধ্যে জয়েন হতে পারতেছি না, লিংক দিলে লিংকেও যেতে পারতেছি না, কি করবো স্যার? আচ্ছা, তুমি রিকোয়েস্ট পাঠাইতে পারো না? জয়েন হ্যাঁ, করার আমি সার্চ করেছিলাম কিন্তু খুঁজেই পাচ্ছি না স্যার গ্রুপটা এফবিতে। আমার বন্ধুরা আমাকে লিংকও দিয়েছিল, আমি লিংকে গিয়েছি কিন্তু কিছুই আসে না স্যার। অন্যান্য গ্রুপে ঢুকতে পারো। জি স্যার, অন্য সব গ্রুপে ঢুকতে পারি কিন্তু সার্চ দিলেও আমি এফবিতে ওই গ্রুপটা দেখতে পাই না, আবার আমার বন্ধু বান্ধবরা লিংক দিলেও আমি গ্রুপের মধ্যে যেতে পারি না স্যার, সমস্যা হচ্ছে। আচ্ছা, ক্লাস শেষ হোক, কয়েকদিন ধরে ট্রাই করতেছি। আচ্ছা ক্লাস শেষ হোক, তারপর আমি তোমার সব প্রবলেমটা দেখতেছি। আচ্ছা, স্যার এগুলো সংখ্যাগুলো আবার একটু বলবেন? 150, 199, 250। আর এই ক্লাসের রেকর্ড থাকবে, ওকে স্যার। ক্লাসের রেকর্ড থাকবে, রেকর্ড আমি আমার পার্সোনাল চ্যানেলে আমি আপলোড করে দেবো, ওইখান থেকে দেখতে পারবে ক্লাস। এরপর আসো দশমিক অংশ। দশমিক অংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে, অর্থাৎ যদি দশমিকের পরের অংশ বলি, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে বেস দিয়ে ভাগ করব না, গুণ করব। পূর্ণ অংশের ক্ষেত্রে ভাগ, আর দশমিক অংশের ক্ষেত্রে গুণ, যতক্ষণ পর্যন্ত গুণফলের পূর্ণ অংশ শূন্য না হচ্ছে, পরের অংশ। তাহলে এটা আমরা যদি দেখি, যেমন দেখো এইখানে 0.6875, 0.6875, এটা হচ্ছে দশমিকের পরের অংশ। এই অংশটুকুকে আমরা কিসে রূপান্তর করব? সাপোজ বাইনারিতে করব। তাহলে বাইনারিতে করতে হলে তোমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করার সময় অবশ্যই মনে রাখতে হবে তোমার দশমিকের সামনে যে অংশটুকু পাবে এই অংশটুকুকে আলাদা করে ফেলবো। এই অংশটুকু কি করে ফেলবো? আলাদা করে ফেলবো। অর্থাৎ আমি এই যে এখানে দেখো এই 0.6875 একে আমরা 2 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10, এখানে শূন্য হয়। কি হয়? শূন্য হয়, শূন্য দেওয়া হয় নাই। আচ্ছা, 7 দুগুণে 14 আর একে 15, এই কারণে এখানে 5 দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? 5। হাতে আছে 1। 8 দুগুণে 16 আর একে 17, এই কারণে 7। 6 দুগুণে 12 আর একে 13, এই যে 1.375, এখানে একটা জিরো হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? জিরো। যেহেতু ডান পাশে জিরোর কোনো মূল্য নাই, এই কারণে এখানে দেখানো হয় নাই। এই যে 1টা আমরা পেলাম দশমিকের আগে, এই 1 কে কিন্তু আর গুণ করা যাবে না, এটা আলাদাই থাকবে। এটা কি থাকবে? আলাদা থাকবে। আবার দেখো এই দশমিকের পরে এই সবগুলা জিরো হয় নাই, তাহলে আবার আমরা এটাকে কি করব? 2 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10, এই শূন্য দেখানো হয়নি, শূন্য দেখানো হয়নি। 7 দুগুণে 14 আর একে 15, তাহলে 5, হাতে আছে 1। 3 দুগুণে 6 আর একে 7। যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা আসেনি, সেই কারণে এখানে জিরো দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? জিরো।
এরপরে আবার করো, 5 দুগুণে 10, শূন্য, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15, এই যে 1 5, দশমিকের পরে 5 আছে, এখানে 0 দেখানো হয়নি। 5 দুগুণে 10, শূন্য, আর এই যে 1, তাহলে আমরা দশমিকের পরে সবগুলা 0 পেয়ে গেছি। সবগুলা কি পেয়ে গেছি? 0 পেয়ে গেছি। আর আমাদের মান পেয়ে গেছি হচ্ছে 1011। তো পূর্ণ অংশের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে গিয়েছে, আর এই অংশের ক্ষেত্রে উপর থেকে নিচে যেতে হবে। উপর থেকে কোথায় যেতে হবে? নিচে, অর্থাৎ প্রথমে 1 নিতে হবে, তারপর 0, তারপর 1, তারপর 1। বুঝছি স্যার? এই গুণটা বুঝো না এমন, গুণ বোঝো না এমন কেউ আছো? আরেকবার একটু বুঝাই দেন না। আচ্ছা, আমি এখানে তোমার পেইন্টে করে দেখাই, তাহলে আরেকটু সহজ হবে। পেইন্টে যদি করে দেখি তাহলে বুঝতে সহজ হবে। সাপোজ এখানে কত ছিল? পয়েন্ট 6875, এটাই তো ছিল নাকি? এখন 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, বলো কত হবে? 5 দুগুণে 10, হাতে আছে কত? 1, 7 দুগুণে 14 আর 1 15, হাতে আছে কত? 1, 8 দুগুণে 16 আর 1 17, হাতে আছে কত? 1, 6 দুগুণে 12 আর 1 13, তাহলে 13 দিলাম। দশমিক কয় ঘর পর? দেখো 1 2 3 4, তাহলে 1 2 3 4, এই যে দশমিক আমরা এখানে দিব। তাহলে এই যে 1টা পেলাম, এই 1টাকে আমরা আলাদা করে ফেলবো। 1টাকে কি করে ফেলবো? আলাদা করে ফেলবো। এটা আমাদের বিবেচনার বাইরে। এই 1 আমরা পেয়ে গেছি। এখন দেখো দশমিকের পরে এখনো 3 আছে, 7 আছে, 5 আছে, 0 আছে, তাহলে আবার আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আবার আমরা 2 নিলাম। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, এই 0 কে গুণ করলে 0, 5 দুগুণে 10, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15, হাতে আছে কত? 1, হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে দেখো দশমিক কিন্তু এখনো 4 ঘর পূর্বে, তো এখানেও 4 ঘর হয়েছে, তাহলে এখানেও দশমিক দিয়ে দিলাম। আমরা দশমিক দিয়ে দিলাম। দশমিকের আগে এখন কিছু পেয়েছি, কিছু পাই নাই, তারপরে এটা 0 দিতে হবে। পাই না পেলে 0 দিতে হবে, না পেলে কি দিতে হবে? 0 দিতে হবে। তাহলে 0 দিলাম। তাহলে আবার গুণ করি 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা 0, এটাও 0, 5 দুগুণে 10, এটাও 0, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে 5, এখানে দশমিক দিয়ে দিলাম, আর হচ্ছে 1। তাহলে এখন এখানে দেখো দশমিকের আগে 1 পেয়ে গেছি। এখন কি পেয়ে গেছি? 1 পেয়ে গেছি। এখন দেখো দশমিকের পরে সবগুলো এখনো 0 হয় নাই, 5 আছে, তাহলে আবার গুণ করো। আবার যদি গুণ করি, তাহলে এটা 0, এটাও 0, এটাও 0, 5 দুগুণে 10, তাহলে আমি লিখলাম 1, এরপরে 0। দশমিক কয় ঘর পর? 4 ঘর, 1 2 3 4, এই যে 4 ঘর পর দশমিক দিয়ে দিলাম, দশমিক দিলাম। তাহলে আমরা দেখো দশমিকের আগে কি কি পেলাম? এখানে 1 পেয়েছি, এখানে 0 পেয়েছি, এখানে 1 পেয়েছি, এখানে 1 পেয়েছি। তাহলে এই মানগুলি এই দিক থেকে নিচের দিক থেকে, উপর দিক থেকে যদি নিচের দিকে নেই, তাহলে আমরা ফলাফল পেয়ে যাব। তাহলে কি পেলাম? 1 0 1 1, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, এই যে 1 0 1 1। এখানে দশমিকের পরে 0 গুলা দেখানো হয় না, এই কারণে এরকম দেখাচ্ছে। স্যার বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গুড। তাহলে আমরা এটা হচ্ছে বাইনারিতে করলাম। যদি অক্টালে করি তাহলে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে স্যার। 8 দিয়ে গুণ করব। অক্টালে করলে 8 দিয়ে গুণ করব। আর যদি হেক্সাডেসিমেলে করি? 16 দিয়ে। 16 দিয়ে স্যার। আচ্ছা, এই যে অক্টালে একটা উদাহরণ দেখানো হয়েছে, ঠিক একই ভাবে একে তুমি যদি অক্টালে করো তাহলে 8 দিয়ে গুণ করবে।
আবার যখন তুমি হেক্সাডেসিমেলে করবে তখন তুমি 16 দিয়ে করবে। তাহলে একটা আমরা অঙ্ক শিখে ফেললাম না? আমরা একটা নিয়ম কিন্তু শিখে ফেললাম, সেটা হচ্ছে আমরা এভাবে মনে রাখবো, দশমিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে মানুষের সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি? হিউম্যান বিং বা আমরা ব্যবহার করে থাকি। এই সংখ্যা পদ্ধতিকে কম্পিউটার যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তিনটাতে রূপান্তর করার নিয়ম আমরা শিখে ফেললাম। এই তিনটাকে রূপান্তর করার নিয়ম আমরা শিখে ফেললাম। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এটা অক্টাল হেক্সাডেসিমেল পাশাপাশি দেখানো হয়েছে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যদি এইখানে দেখো এই যে দশমিকের আগে 12 হয়েছে, 12 হলে কিন্তু তখন 12 লেখা যাবে না, কি লিখতে হবে? সি লিখতে হবে। কি লিখতে হবে? সি লিখতে হবে। এবং উত্তরের ক্ষেত্রে যেমন 412 যদি কেউ লেখে তাহলে কিন্তু ভুল। কেউ যদি 412 লেখে তাহলে কিন্তু ভুল হবে। সেক্ষেত্রে কি লিখতে হবে? 4C লিখতে হবে। 4C লিখতে হবে। দশমিকের পরেরটা বুঝছি সবাই? তাহলে আমরা নেক্সটে যাব। তাহলে আমরা তিনটা শিখলাম, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন শিখবো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায়। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর, অর্থাৎ প্রথমটা থেকে বাকি তিনটায় গিয়েছি, এখন বাকি তিনটা থেকে দশমিকে আসব, বাকি তিনটা থেকে দশমিকে যাব, বা অথবা বাইনারি থেকে দশমিকে যাওয়া, অক্টাল থেকে দশমিকে যাওয়া, হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাওয়া, এই তিনটা অঙ্কের জন্য একই নিয়ম। আগের যে তিনটা করছি সেইখানে এক নিয়ম, আর এখন যে তিনটা অঙ্ক করব এই তিনটার জন্য একই নিয়ম। আচ্ছা, এখানে একটা নিয়ম আছে। এই নিয়মটা হচ্ছে আমরা স্থানীয় মান পড়ছিলাম না, মনে আছে? ওই যে আমি প্রথম দিন দেখাইছিলাম স্থানীয় মান, একক, দশক, শতক, হাজার, এই স্থানীয় মান বুঝিয়েছিলাম। সেই স্থানীয় মান ব্যবহার করে করতে হবে। যদি তুমি বাইনারি থেকে ডেসিমেলে করো তাহলে বাইনারি বেজ ইউজ করতে হবে স্থানীয় মানের ক্ষেত্রে। যদি অক্টালে করো তাহলে অক্টালে বেজ ইউজ করতে হবে। যদি হেক্সাডেসিমেল করো তাহলে হেক্সাডেসিমেলের স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। সেটা আমরা কিভাবে করি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। সাপোজ এই সংখ্যা পদ্ধতিটা আছে 101101, এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। এটাকে কিসে রূপান্তর করো? ডেসিমেলে রূপান্তর করো। আছে কিসে? বাইনারিতে। আছে কিসে? বাইনারিতে। করতে হবে কিসে? দশমিকে। করতে হবে কিসে? দশমিকে। তাহলে দেখো স্থানীয় মান আমরা বের করে করছিলাম কিভাবে? এটা হচ্ছে একক। এটা কি? একক। আমি বিকল্পটা আগে দেখাচ্ছি, পরে এটা দেখাবো। এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, এই বিকল্প পদ্ধতিটা সহজ মনে হতে পারে। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবেই তো আসে। স্থানীয় মান এককটা কিভাবে হবে? তো এই যে এখানে অঙ্ক যেটাই থাকুক, এই অঙ্কগুলাকে গুণ করতে হবে বেজ দিয়ে। কি দিয়ে? বেজ দিয়ে। বেজের উপর পাওয়ার নিতে হবে অঙ্কের পজিশন, স্থানীয় মান। তো এটার স্থানীয় মান হচ্ছে 0, এটার স্থানীয় মান 1, এটা 2, এটা 3, 4, 5। তাহলে দেখো এই 1 এর সাথে 1 ইনটু বেজ হচ্ছে বাইনারি, যেহেতু আমরা বাইনারি থেকে করতেছি এ কারণে বাইনারি বেজ হচ্ছে 2, আর এর স্থানীয় মান হচ্ছে 0 একটা। এরপর আসো 0 ইনটু বেজ হচ্ছে 2, যেহেতু আমরা বাইনারি থেকে করতেছি, আর এর স্থানীয় মান হচ্ছে 1। এরপরে 1 ইনটু বেজ হচ্ছে 2, স্থানীয় মান হচ্ছে 2। এরপরে 1 ইনটু বেজ হচ্ছে 2, স্থানীয় মান 3। এরপরে 0 বেজ হচ্ছে 2, স্থানীয় মান 4। এরপরে 1 বেজ হচ্ছে 2, স্থানীয় মান 5। তাহলে এইগুলা গুণ করলে আমরা কি পেলাম? এই যে গুণফল পেলাম। তার মানে 1 ইনটু 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1। 2 পাওয়ার 0 মানে কি? 1। 100 উপর পাওয়ার যদি 0 হয় তারপরে মান কি হয়? 1 হয়। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে ফলাফল 1। 0 এর সাথে এখানে যাই হোক ফলাফল 0। এখানে 1 আর 2 এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে 4। 4 এর সাথে 1 গুণ করলে হয় 4। 2 এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে 8। 8 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 8।
এখানে যেহেতু 0 আর এখানে দেখার দরকার নাই। 2 এর উপর পাওয়ার 5 মানে হচ্ছে 32। 32 সাথে 1 গুণ করলে হয় 32। এখন এই সবগুলি সংখ্যা যদি আমরা যোগ করি, 1 আর 4 এ 5, 5 আর 8 এ 13, 13 আর 2 এ 15 5, হাতে আছে 1, 3 আর 1 এ 4, তার মানে এটা হচ্ছে 45। এটা হচ্ছে কি 45। এই হচ্ছে এই বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করার নিয়ম। এখন প্রথমে যে এক লাইনে যে অঙ্কটা আছে সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা তুমি খুব সহজেও করতে পারো। এই অঙ্কগুলি প্রথমে লিখবে এর সাথে ওইটার মতোই। এই যে এখানে যেভাবে এই জিনিসটা আমি আলাদা আলাদা করে দেখাইছি, এখানে একসাথে মাঝখানে যোগ দিয়ে এই যে পুরা টোটাল যোগটা মাঝখানে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখো এটার পজিশন হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে 1 ইনটু এখানে কিন্তু এই যে হিসাবটা লেখা হয়েছে যে এটা কিন্তু এইখান থেকে ধরা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যদি এইটার থেকে আগে লিখো তারপরও সমস্যা নাই, হবে। আমি কি বললাম, এটা যদি আগে লিখো সেটাও হবে, আর যদি এটা আগে লেখো সেটাও হবে। তবে এই পদ্ধতির ক্ষেত্রে এটা আগে লিখাই ভালো, এটা আগে লিখাই ভালো। আমি যদি এটা দেখাই তোমাদেরকে, অর্থাৎ সাপোজ আমি ইয়েতে দেখাই, সাপোজ এখানে আছে হচ্ছে 1 0 1 0, এটা আছে বাইনারিতে, এটা আছে কিসে, বাইনারিতে। তোমাকে বলা হলো যে এটা ডেসিমেলে কত, হোয়াট চিহ্ন এখানে দেওয়া আছে 10, এখানে আছে এটা হোয়াট চিহ্ন বোঝাইছে, ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে আমরা কি বুঝবো, তার মানে তোমাকে বলা হয়েছে বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করো। তুমি প্রথমে কাজ করবে, একটা পজিশন বসাই নিবা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হলো স্থানীয় মান বসাই নিবা মনে মনে। তাহলে তুমি করো, এখন সরাসরি ইকুয়াল দিয়ে করো। তাহলে প্রথমে আমরা কি লিখবো, 1 লিখবো, 1 লিখলাম, এরপর গুণ দিব, বেস কত 2 আছে, তাহলে 2 নিব, 2 এর পাওয়ার কত হবে, এখানে এই 1টা কোন 1, এই 1, পাওয়ার কত হবে 3 হবে, একটা প্লাস, এরপরে হচ্ছে 0 নিব, 0 ইনটু বেস হচ্ছে 2, বেস হচ্ছে 2, পাওয়ার কত 2, এরপরে প্লাস, এরপর 1 আছে তাহলে 1 নিলাম, 1 ইনটু পাওয়ার বেস হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 1। এরপরে 0 1 2 3 করে তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা নাই, বাকি হচ্ছে অনেকে উল্টা আসলে ভুল হতে পারে, উল্টা আসলে কি হতে পারে, ভুল হতে পারে। এরপরে 0 এভাবে লিখলেও হবে, আরো যদি ওইভাবেও লিখো সেটাও হবে। বারোটায় মিরাজ কিসের ফটো বসালো? আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে করি 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 পাওয়ার 3 মানে কত 8, তারপরেরটা 4 হবে নাকি, এরপরের মানটা কি 4 হবে না 2 পাওয়ার, হ্যাঁ 0 হবে, 4 আর চিন্তা করার দরকার কারণ 0 আছে। এরপরেরটা 2, এরপরেরটা 0, গুড। তাহলে আমাদের কত পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে ফলাফল। এই মানটা আমরা পেলাম হচ্ছে ডেসিমেলে, এই মানটা পেলাম কোথায়, ডেসিমেলে, এখানে বেস 10 দিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম। আর যদি তুমি এইভাবেই করো সেম 1 0 1 0, এইখান থেকে তুমি এইভাবে এখানে দিবা 0 ইনটু 2 পাওয়ার 0, এরপরে এটা
1 ইন্টু 2 পাওয়ার 1, এটাও করতে পারো। ইচ্ছা, তোমার কাছে যেটা সহজ লাগে সেটাই করবা। তোমার কাছে যেই অঙ্কটা সহজ লাগে সেই অঙ্কটাই করবা। যদি এভাবে করতে সহজ লাগে এভাবে করবা, যদি এভাবে করতে সহজ লাগে এভাবে করবা। আর যদি বলে যে না স্যার আমি এই যে প্রথমে যেটা আছে, প্রথমে হচ্ছে 0 দিয়ে করব, এটাও করতে পারো, সমস্যা নাই। অর্থাৎ এই যে এখানে যেটা এই 1টা প্রথম নিছে 1 ইন্টু 2 পাওয়ার 0, এরপরে 0 ইন্টু 2 পাওয়ার 1, এরপর 1 ইন্টু 2 পাওয়ার 2, এরপর 1 ইন্টু 2 পাওয়ার 3, এরপর 0 ইন্টু 2 পাওয়ার 4, 1 ইন্টু 2 পাওয়ার 5। এভাবে করো, আর আমি যেভাবে দেখালাম ওভাবে করো, একটা করলেই হলো। রেজাল্ট সব ক্ষেত্রে 45 আসবে এই অঙ্কের ক্ষেত্রে। এভাবে করলেও 45, ওইভাবে করলেও 45, আর এই যে এই পদ্ধতি করো এটাও 45। তবে এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে সহজ মনে হয়, নাকি বুঝতে সময় মানে সহজে বোঝা যায়। আর এটা অনেক সময় ভুল হতে পারে বা অনেকের কাছে কঠিন লাগতে পারে। যেটাই হোক, এটাতে একটু জায়গা বেশি লাগে আর এটা জায়গা কম লাগে। স্যার বুঝছি। জি স্যার 100%। জি স্যার বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে এই সংখ্যাটায় যদি এখানে বেস 2 এর জায়গায় 8 হয়, এখানে বেস 2 এর জায়গায় কি হয় 8 হয়, তাহলে এখানে পুরো অঙ্কে চেঞ্জ কোথায়? যে সমস্ত জায়গায় 2 আছে। 0 8 টু দি পাওয়ার 1 8 টু দি পাওয়ার 2 এরকম হবে স্যার। হ্যাঁ, 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 85, 85, 4, 5 এভাবে। এটাই উদাহরণ দিয়ে করছি, অনেকগুলা দেখানো হয়েছে যে এটা। ও আচ্ছা, যদি দশমিকের পরে হয়, দশমিকের পরের অংশ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি ধরবো? ওই স্থানীয় মানটাকে মাইনাস ধরবো। কি ধরবো? দশমিকের পরের গুলাকে মাইনাস ধরবো। কি ধরবো? মাইনাস। যেমন 1 এর জন্য ধরছি এখানে 2 ইন্টু 8 পাওয়ার 0 ধরছি, আর 1 ইন্টু 8 পাওয়ার 1 ধরছি, আর 7 ইন্টু 8 পাওয়ার মাইনাস 1 ধরবো। অর্থাৎ এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস 2। বাইনারি ক্ষেত্রে ওই রকমই সেম। যদি মাইনাস থাকে তাহলে ওই যে দশমিক থাকে তাহলে মাইনাস দিব, দশমিক থাকলে কি দেব? মাইনাস দিব। তাহলে এটা বাসায় একটু দেখবা। হ্যাঁ, এই যে এই অঙ্কটাও এ বি সি পয়েন্ট ডি ই এফ, এই সংখ্যাটাকে আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা বাকি রূপান্তর গুলা দেখব, এবং তোমাদেরকে যে ওই হোমওয়ার্ক গুলা দেওয়া হয়েছে ওইটা করবা, আর এইগুলা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে স্যার? আমার সমস্যাটা এখনো ঠিক হলো না। তোমার সমস্যাটাই সলভ করবো এখন, দাঁড়াও। তাহলে আমি আজকে ক্লাস শেষ করে দিই আগে, তারপরে হচ্ছে আমি ভিডিওটা রেকর্ড করে নেই। দেখতেছি। স্টপ প্রেজেন্টিং। আচ্ছা, আমি